Hello, everyone. Today, we are going to discuss Semester 1 Basic Science Courses Mathematics IA. Thank you, Professor Nikita. This subject is the backbone of basic science courses and helps students connect theory with real-world. নমস্কার, আমাদের চারপাশে যা কিছু দেখছেন তার সবকিছু যা দিয়ে তৈরি, আজ আমরা সেই কোয়ান্টাম জগতের এক অদ্ভুত রহস্যময় গল্পে ডুব দিতে চলেছি। চলুন এমন একটা বড় প্রশ্ন দিয়ে শুরু করা যাক যা বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিয়েছিল। আচ্ছা, আমরা তো সবাই জানি যে বিপরীত চার্জ একে অপরকে টানে, তাই না? তাহলে তো পরমাণুর নেগেটিভ ইলেকট্রনগুলোর পজিটিভ নিউক্লিয়াসের উপর ঝাঁপিয়ে পড়ার কথা, কিন্তু পরমাণুগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না কেন? আমাদের চেনা জগতের নিয়ম মানে ক্লাসিক্যাল ফিজিক্স যা বলে তাতে তো পরমাণুর এক মুহূর্ত টেকার কথা না, কিন্তু বাস্তবে কি দেখি পরমাণুগুলো কোটি কোটি বছর ধরে দিব্যি টিকে আছে। এর মানেটা কি দাঁড়ালো? সোজা কথায় এই পারমাণবিক লেভেলে পুরনো নিয়মকানুন আর খাটছে না। তো এই বিরাট ধাঁধার সমাধানের জন্য বিজ্ঞানের একটা একেবারে নতুন নিয়মকানুন ভর্তি বই দরকার হয়ে পড়ল, আর সেই বইটার নামই হলো কোয়ান্টাম মেকানিক্স। এই নতুন গল্পের শুরুটা হয় একটা খুবই শক্তিশালী সমীকরণ দিয়ে। কোয়ান্টাম মেকানিক্স ইলেকট্রনকে একটা ছোট্ট বলের মতো করে ভাবে না, বরং একে বর্ণনা করে একটা ওয়েভ ফাংশন দিয়ে। ভাবুন তো, এটা যেন ইলেকট্রনের একটা সম্ভাবনার ম্যাপ, যা দেখিয়ে দেয় যে কোন জায়গায় ইলেকট্রনটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা কতটা বেশি। আর এটাই হলো সেই বিখ্যাত শ্রোডিঙ্গার সমীকরণ, H psi = E psi। দেখতে তো বেশ সহজ সরল, তাই না? কিন্তু এর ক্ষমতা অনেক। ব্যাপারটা সহজ করে ভাবা যাক। H হলো একটা বিশেষ গাণিতিক প্রক্রিয়া যা আপনি ইলেকট্রনের ওই সম্ভাবনার ম্যাপ বা psiয়ের ওপর প্রয়োগ করছেন, আর যেই আপনি এটা করবেন সঙ্গে সঙ্গে সমীকরণটা আপনাকে ইলেকট্রনের স্থিতিশীল শক্তির স্তরগুলো অর্থাৎ E এর মানগুলো বলে দেবে। বেশ, নতুন নিয়ম তো জানা গেল, কিন্তু এগুলো বাস্তবে কাজ করে কিভাবে? চলুন সবচেয়ে সহজ একটা উদাহরণ দিয়ে এটা পরীক্ষা করে দেখা যাক। ধরুন একটা ইলেকট্রন একটা ছোট্ট বাক্সের মধ্যে আটকে আছে, বেরোতে পারছে না। তো আমরা ইলেকট্রনটাকে বাক্সে আটকে দিলাম আর তারপর তার ওপর শ্রোডিঞ্জারের সমীকরণটা প্রয়োগ করলাম, আর এর ফলে যা জানা গেল সেটা ছিল এক কথায় বৈপ্লবিক। এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। শুধুমাত্র ওই বাক্সে বন্দি থাকার কারণে ইলেকট্রনটা আর নিজের ইচ্ছামতো যে কোনো শক্তি নিতে পারে না। তার শক্তিটা হয়ে যায় কোয়ান্টাইজড, মানে সে শুধু কয়েকটা নির্দিষ্ট মানের শক্তি ধারণ করতে পারে। ব্যাপারটা ঠিক যেন একটা সিতারের তারের মতো। একটা সিতারের তারে আপনি শুধু নির্দিষ্ট কিছু সুরই বাজাতে পারবেন, সা রে গা মা। আপনি কিন্তু সা আর রের ঠিক মাঝামাঝি কোনো সুর বাজাতে পারবেন না। তারটাকে বেঁধে রাখার ফলে এই নির্দিষ্ট সুরগুলো তৈরি হয়। ঠিক সেভাবে ইলেকট্রনকে বাক্সে আটকে রাখার ফলে তার নির্দিষ্ট শক্তিস্তরগুলো তৈরি হয়। আর এই অনুমোদিত শক্তিস্তরগুলো একটা সহজ নিয়ম মেনে চলে। এগুলি n এর বর্গের সমানুপাতিক, যেখানে n হল 1, 2, 3 এর মতো পূর্ণ সংখ্যা। শুধু মনে রাখুন, এনার্জি লেভেল মানেই n²। এটা কোয়ান্টাম জগতের একটা একেবারে মৌলিক সত্যি। তাহলে এই পয়েন্টটা ভালো করে মনে গেঁথে নেওয়া যাক। একটা কণাকে বাক্সে বন্দি করলে তার শক্তির কি পরিবর্তন হয়? বেশ, একটা বাক্সে একটা কণার ধারণাটা তো দারুণ, কিন্তু বাস্তব জগতে তো একটা ইলেকট্রন থাকে না, থাকে কোটি কোটি ইলেকট্রন। তাহলে একটা কঠিন পদার্থের ভেতরে এই নিয়মটা কিভাবে কাজ করে? দেখুন, একটা একা পরমাণুর শক্তিস্তরগুলো হয় একদম পরিষ্কার, স্বতন্ত্র, অনেকটা একজন গায়কের পরিষ্কার সুরের মতো। কিন্তু যখন কোটি কোটি পরমাণু একসাথে এসে একটা কঠিন পদার্থ তৈরি করে, তখন কি হয়? তখন যেন একটা বিশাল গায়ক দল একসাথে গাইছে, আর সবার সুরগুলো একে অপরের উপর এসে মিশে যাচ্ছে। এই যে স্তরগুলো মিশে যাচ্ছে, এর ফলে তৈরি হয় চড়া এনার্জি ব্যান্ড। ভাবুন, এগুলো যেন ইলেকট্রনদের চলার জন্য চড়া হাইওয়ের মতো। আর এই হাইওয়েগুলোর মাঝে মাঝে থাকে ব্যান্ড গ্যাপ, মানে নিষিদ্ধ এলাকা, যেখানে কোনো ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এই রূপান্তরটা মনে রাখা খুব জরুরি। পরমাণুগুলো যখন একসাথে মিলে কঠিন পদার্থ তৈরি করে, তখন তাদের আলাদা আলাদা শক্তিস্তরগুলো কিসে পরিণত হয়? আর এখান থেকেই আসল জাদুটা শুরু হয়। কারণ এই এনার্জি ব্যান্ড আর ব্যান্ড গ্যাপই ঠিক করে দেয় কেন তামা বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু রাবার করে না। আজকের দিনের সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটের পেছনে কিন্তু এই ধারণাই কাজ করছে। চলুন ব্যাপারটাকে একটা বহুতল বাড়ির সাথে তুলনা করি।
ইলেকট্রনগুলো সাধারণত থাকে বাড়ির একেবারে ভর্তির নিচতলায়। এটাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। আর বিদ্যুৎ পরিবহনের জন্য ওদের যেতে হবে একদম খালি ওপরের তলায়, যেটাকে বলে কন্ডাকশন ব্যান্ড। ওখানে গেলেই ওরা যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবে। এবার দেখুন, পরিবাহী বা কন্ডাক্টরের ক্ষেত্রে নিচতলা আর ওপরতলা দুটো যেন একেবারে লাগোয়া। ইলেকট্রনগুলো সহজেই হেঁটে ওপরে চলে যেতে পারে। অন্তরক বা ইনসুলেটরের ক্ষেত্রে দুটো তলার মধ্যে গ্যাপটা বিশাল, যেন কোনো সিঁড়িই নেই। ইলেকট্রনগুলো নিচেই আটকে থাকে। কিন্তু আসল মজাটা হয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। এখানে গ্যাপটা খুব ছোট। সামান্য একটু শক্তি, যেমন ধরুন তাপ পেলেই ইলেকট্রনগুলো লাফ দিয়ে ওপরতলায় চলে যেতে পারে আর বিদ্যুৎ পরিবহন শুরু করে দেয়। আর এখানেই প্রযুক্তির আসল কারসাজি। আমরা এই লাফ দেওয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারি। কিভাবে? ডোপিং নামের একটা পদ্ধতির মাধ্যমে। মানে ইচ্ছে করে এর মধ্যে সামান্য পরিমাণে অন্য পদার্থ মিশিয়ে দেওয়া। এটা অনেকটা আমাদের ওই বহুতল বাড়িতে ইলেকট্রনদের জন্য একটা স্পেশাল লিফট বসিয়ে দেওয়ার মতো। এন টাইপ ডোপিং হলো এমন অপদ্রব্য মেশানো যার সাথে করে অতিরিক্ত ইলেকট্রন নিয়ে আসে। এটা অনেকটা ওপরতলায় যাওয়ার জন্য একটা তৈরি লিফট পাওয়ার মতো। আর পি টাইপ ডোপিং ঠিক তার উল্টো। এটা নিচতলায় কিছু হোল বা খালি জায়গা তৈরি করে দেয়। ফলে অন্য ইলেকট্রনদের চলাফেরা করার জন্য একটা ফাঁকা জায়গা তৈরি হয়। আর এই দুই ধরনের ডোপিং দিয়েই আমরা বিদ্যুতের প্রবাহকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি। পরিবাহিতা নিয়ন্ত্রণের এই ক্ষমতাই হল ট্রানজিস্টর আর মাইক্রোচিপের মূল ভিত্তি। তাহলে একটা সেমিকন্ডাক্টরের বৈদ্যুতিক ধর্মকে নিয়ন্ত্রণ করার প্রধান কৌশলটার নাম কি? তাহলে ভাবুন, আমরা কোথা থেকে শুরু করেছিলাম আর কোথায় এসে পৌঁছালাম। একটা সাধারণ প্রশ্ন, পরমাণু কেন ভেঙে পড়ে না? সেখান থেকে শুরু করে আমরা সেই প্রযুক্তির একেবারে গোড়ায় পৌঁছে গেলাম যা আমাদের মোবাইল ফোন, কম্পিউটার সবকিছু চালাচ্ছে। চলুন পুরো যাত্রাটা একবার ছোট্ট করে দেখে নিই। সমস্যাটা ছিল পরমাণু কেন স্থিতিশীল। সমাধান এলো শ্রোডিঙ্গারের সমীকরণ দিয়ে। আসল আবিষ্কারটা হলো কণা বন্দী হলেই তার শক্তি কোয়ান্টাইজড হয়ে যায়। এর প্রয়োগ দেখলাম কঠিন পদার্থে এই শক্তিস্তরগুলো মিলেমিশে এনার্জি ব্যান্ড তৈরি করে। আর প্রযুক্তিটা হলো এই ব্যান্ডগুলোকে নিয়ন্ত্রণ করেই আমরা সেমিকন্ডাক্টর তৈরি করি, যা আজকের প্রযুক্তির মূল ভিত্তি। দেখুন, এই কোয়ান্টাম জগতের নিয়মগুলো জানাটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, এটা আসলে প্রকৃতির নিজের ভাষা শেখার মতো। এই ভাষাতে কিন্তু ভবিষ্যতে প্রযুক্তি লেখা হবে, সেটা কোয়ান্টাম কম্পিউটিং হোক বা কোনো অবাক করার নতুন পদার্থ। কোয়ান্টাম বিপ্লব আমাদের আজকের এই আধুনিক বিশ্বটা তৈরি করে দিয়েছে। এখন আসল প্রশ্নটা হলো, এই জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা কি তৈরি করবেন?